ছুটির দিন, বাড়িতে একা চন্দ্রকান্ত। একতলায় বাইরের ঘরে বসে লেখাপড়া করছিলেন তিনি। চাকরেরা সব ভেতর মহলে। সাবিত্রী বাড়ি নেই, কালীঘাটের নাম করে বেরিয়েছে সে, সঙ্গে গাড়িও নেয়নি। চন্দ্রকান্ত গাড়ির কথা বলতেই জবাব দিয়েছিল সাবিত্রী, ঠাকুর দর্শনে আরাম করে যেতে নেই, আমি ট্রামে বাসেই যাব। এমনকি সঙ্গে একজন ঝি চাকরকে নিতেও আপত্তি জানিয়েছিল। বলেছিল রাস্তাঘাট আমার অচেনা নয়। আসলে কালীঘাট যাওয়া একটা উপলক্ষ। বিয়ের পর থেকে সাবিত্রী একটি দিনের জন্য তার মা পারুলবালার কাছে যায়নি। পারুলবালা খবর পাঠায়, কিন্তু সাবিত্রী যায় না। ওই বিষাক্ত আবহাওয়া থেকে যখন একবার সে মুক্তি পেয়েছে, তখন জীবনের ওই অধ্যায়কে ভুলতে গিয়েই মার সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলতে চাইছিল সে। কিন্তু চাইলেই কি সব পাওয়া যায়? বিশেষ করে নিজের মার সঙ্গে সম্পর্ক ছেদ করা এতই সহজ? যত খারাপই হোক না কেন, পারুলওয়ালা তার মা। তাই মাকে মাঝে মাঝে দেখতে ইচ্ছে করত সাবিত্রীর। সেদিন তাই গিয়েছিল মাকে দেখতে। ইচ্ছে ছিল কালীঘাটে পুজো দিয়ে ফেরার পথে পারুলবালাকে দেখে আসবে। ব্যাপারটা যাতে জানাজানি না হয়, সেই উদ্দেশ্যেই সে গাড়ি বা অন্য কোনো সঙ্গী নেয়নি। বেলা 12টা নাগাদ বাড়ি ফিরে আসে সাবিত্রী। চন্দ্রকান্তর কথা জিজ্ঞেস করতেই চাকরেরা জানালে যে তিনি নাকি নিচের ঘরে বসে লেখাপড়া করছেন। ব্যাপারটা একটু অভিনব। ছুটির দিনে দুপুর পর্যন্ত নিচের ঘরে বসে লেখাপড়া করার অভ্যাস চন্দ্রকান্তের নেই। তবে তিনি ওখানে বসে কি করছেন? তবে কি শোবার ঘরের বদলে মদের বোতল নিয়ে সেখানে আসর জমিয়েছেন? অসম্ভব নয়। সাবিত্রীর অনুপস্থিতির সুযোগে হয়তো তিনি তাই করছেন। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে সাবিত্রী ভাবতে থাকে, নিচে গিয়ে হয়তো সে দেখতে পাবে মদের ঘোরে চন্দ্রকান্ত বেহুশ হয়ে পড়ে আছেন। অপরিমিত মদ্যপানে আজকাল তার এরকম প্রায়ই ঘটে। চেষ্টা করেও সাবিত্রী তাকে এই পথ থেকে ফেরাতে পারেনি। ঘরের আধ ভেজানো দরজা খুলে ভেতরে পা বাড়াতেই চন্দ্রকান্তকে দেখতে পায় সাবিত্রী। যা ভেবেছে ঠিক তাই। মেঝে গড়াগড়ি খাচ্ছে বোতল, আর চেয়ারে বসে টেবিলের ওপর হুমড়ি খেয়ে পড়ে আছেন চন্দ্রকান্ত। তবে তিনি বেহুশ নন, মৃত্যু। বুকের রক্তে টেবিলের ধবধবে সাদা চাদরটা লাল হয়ে উঠেছে। সামনে একটা রাইটিং প্যাড। স্বামীর রক্তাক্ত নিথর দেহটার দিকে কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ একটা চিৎকার করে উঠে সেখানে লুটিয়ে পড়ে সাবিত্রী। চমকে উঠলেন চন্দ্রকান্ত। প্রবীর যে কোনোদিন এমনইভাবে তার মুখের ওপর কৈফিয়ত চেয়ে বসবে, তা তিনি একেবারে ধারণাই করতে পারেননি। কিন্তু ঘটেছে ঠিক তাই। ইজি চেয়ারে আধশোয়া অবস্থায় রয়েছেন চন্দ্রকান্ত, আর কয়েক হাত দূরে দাঁড়িয়ে বাপের দিকে আঙ্গুল তুলে চড়া গলায় প্রশ্নের পর প্রশ্ন করে চলেছে প্রবীর, যার জবাব দিতে সেই মুহূর্তে মোটেই ইচ্ছে করছিল না চন্দ্রকান্তর। বোধহয় দেওয়ার মতো তেমন কিছু ছিলও না। কি জবাব দেবেন তিনি? ছেলে যদি বাপের মুখের সামনে দাঁড়িয়ে তার চরিত্র সম্পর্কে কৈফিয়ত দাবি করে, তাহলে বাপের পক্ষে তার জবাব দেওয়া বাস্তবিকই শক্ত, যদি না অভিযোগগুলো মিথ্যে হয়। কিন্তু চন্দ্রকান্তর বিরুদ্ধে এই অভিযোগের এক বর্ণ যে মিথ্যে নয়, সে কথা চন্দ্রকান্তর নিজের চাইতে আর কে বেশি জানে। কিন্তু চন্দ্রকান্ত বরাবরই এমনই ছিলেন না। বিরাট লোহার ব্যবসাদার, প্রচুর পয়সার মালিক, একটু শৌখিন প্রকৃতির মানুষ চন্দ্রকান্তর চেহারায় যতটা না ছিল আভিজাত্যের ছোঁয়া, তার চাইতে বেশি ছিল কর্মদক্ষতার ছাপ। কর্মবীর না হলেও করিতকর্মা ব্যক্তি তিনি। বাপের সামান্য লোহার ব্যবসাটিকে একমাত্র নিজের কর্ম নিপুণতা ও বুদ্ধির জোরে বিরাট বড় করে তুলেছিলেন তিনি। একমাত্র ছেলে প্রবীরকে নিজের ব্যবসায় টেনে না এনে আলাদা কাঠের ব্যবসায় লাগিয়েছিলেন। প্রবীরের কাঠের ব্যবসার অবস্থা এখন রমরমা। ছেলের অভিযোগগুলি কিছুক্ষণ ধরে স্থিরভাবে শুনে গেলেন চন্দ্রকান্ত। তারপর শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বললেন, শোনো খোকা, আমি এখনো অথর্ব হয়ে পড়িনি কিংবা বুদ্ধিভ্রংশ হয়নি আমার। এখনো এত বড় ব্যবসা আমি নিজেই চালাচ্ছি। কাজেই আমি কেমনভাবে চলব তার উপদেশ তোমার কাছ থেকে নিতে হবে না আমাকে।
আমার চালচলনের স্বাধীনতা আমি তোমার কাছে এখনো গচ্ছিত রাখিনি। কাজেই আমাকে অহেতুক উপদেশ দিতে না এলেই আমি খুশি হব। চন্দ্রকান্ত থামতেই বলে ওঠে প্রবীর, তোমাকে উপদেশ দেবার ধৃষ্টতা আমার নেই বাবা, তবে ইদানিং তুমি যা শুরু করেছো তাতে আমার পক্ষে ভদ্র সমাজে মুখ দেখানো অসম্ভব হয়ে উঠছে। বেশ তো, তাই যদি মনে করো তাহলে মুখ দেখিও না। এ তুমি কি বলছো বাবা? চন্দ্রকান্তর কথার ধরনে আরও রেগে ওঠে প্রবীর। নিত্য নতুন বাইরের মেয়ে ছেলে এই বাড়িতে আসবে আর আমি তা সহ্য করব? এই পরিবেশে তোমার বৌমাকে নিয়ে আমার পক্ষে এই বাড়িতে থাকাই যে অসম্ভব হয়ে উঠছে। প্রতিবেশীরা আমাকে ছিছি করে, আত্মীয় স্বজনেরা কটাক্ষ করে। এই এমনিভাবে আমরা এই বাড়িতে কিভাবে বাস করতে পারি বলো তো? একটু সময় চুপ করে থাকেন চন্দ্রকান্ত, তারপর জবাব দেন, বেশ তো, থেকো না এখানে। বাগবাজারের বাড়িতে বৌমাকে নিয়ে চলে যাও তুমি, আমি একাই এখানে থাকব। আচ্ছা বাবা, আজ মা বেঁচে থাকলে তুমি কি এখানে বসে এরকম বেলেল্লাপনা করতে পারতে? বাপের মুখের ওপর এমন বিশ্রী শব্দটি ব্যবহার করার ইচ্ছে ছিল না প্রবীরের। হঠাৎ এটা বেরিয়ে পড়েছিল তার মুখ থেকে। কথাটা মিথ্যে নয়, চন্দ্রকান্তর চারিত্রিক শিথিলতা এমন কিছু নতুন ব্যাপার নয়। শৌখিন চরিত্রের চন্দ্রকান্ত এই ব্যাপারে বরাবরই একটু দুর্বল। মদ তিনি বরাবরই খেতেন, কিন্তু বুদ্ধিমতী প্রবীরের মার জন্যে এতকাল সেই মদের আনুষাঙ্গিক কোনো কিছুতে তেমন কিছু আসক্তি তার জন্মেনি। কিন্তু জলস্রোত বন্ধ হতেই শ্যাওলা জন্মাতে শুরু করল। বুদ্ধিমতী সেই মহিলার মৃত্যুর পরে কিছুদিন স্তব্ধ হয়ে রইলেন চন্দ্রকান্ত। তারপরেই তার জীবনধারা চলতে শুরু করল বাঁকা পথে। আর এ ব্যাপারে তার প্রধান অবলম্বন হয়ে উঠল তারই ব্যবসার ম্যানেজার শক্তি সরকার। প্রবীরের মুখ থেকে হঠাৎ বেরিয়ে যাওয়া সেই শব্দটি যেন আগুন ধরিয়ে দিলে চন্দ্রকান্তের মাথায়। হঠাৎ তিনি চিৎকার করে উঠলেন, শাট আপ ননসেন্স! আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে এত বড় কথা! বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এই মুহূর্তে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোমার মতো ছেলের মুখ দেখতে চাই না আমি। প্রবীরের মাথায়ও তখন আগুন। একটা হেস্তনেস্ত করতেই সে আজ এসেছিল বাপের কাছে। চন্দ্রকান্তর কথার জবাবে সেও তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, বেশ, আমি এখনই চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে। তোমার মতো বাবার মুখও আর দেখতে চাই না। ছাড়াছাড়ি হয়ে গেল পিতা পুত্রে। সেই দিন স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল প্রবীর। একমাত্র পুত্রকে এমনইভাবে তাড়িয়ে কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন চন্দ্রকান্ত। তারপর সেই অসময়ে নিজের খাস চাকরকে মদের সরঞ্জাম আনতে হুকুম দিয়ে ম্যানেজার শক্তি সরকারকে জরুরি তলব দিলেন। বেটেঘাটো ছিপছিপে চেহারার শক্তি সরকার যখন এসে হাজির হলো, তখন চন্দ্রকান্ত আর প্রকৃতিস্থ ছিলেন না। নেশায় তখন তিনি চুর। লাল ছলছলে চোখ দুটো তার ছোট হয়ে উঠেছে, ফর্সা মুখখানাও লাল। দ্বিধাগ্রস্ত শক্তি সরকার কিছুক্ষণ দাঁড়িয়ে রইল দরজার বাইরে। এই সময় তার ভেতরে প্রবেশ করা উচিত হবে কি না তাই নিয়েই বোধহয় কিছুক্ষণ জল্পনা কল্পনা করলে আপন মনে। অবশেষে একসময় প্রবেশ করলে ঘরের মধ্যে। শক্তি সরকারকে দেখেই একেবারে তেলে বেগুনি জ্বলে উঠলেন চন্দ্রকান্ত। চিৎকার করে বললেন, কে কে তোমাকে এই সময় এখানে আসতে হুকুম দিয়েছে? গেট আউট, গেট আউট, আই সে গেট আউট! মালিকের এমন ধারা আচরণের সঙ্গে শক্তি সরকার মোটেই অপরিচিত নয়। এর আগেও এমনই অনেক ঘটনা ঘটেছে। তাই নিজেকে সামনে নিয়ে সে বলল, বেশ, আমি চলে যাচ্ছি। আপনি ডেকেছিলেন বলেই এসেছিলাম। বলতে বলতে শক্তি সরকার ঘরের বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। মদের গ্লাসটা এক চুমুকে নিঃশব্দে নিঃশেষ করে চিৎকার করে ওঠেন চন্দ্রকান্ত। হোয়াট? আমার অনুমতি না নিয়েই চলে যাচ্ছ? এত স্পর্ধা তোমার! একটু মুচকি হেসে ঘুরে দাঁড়ায় শক্তি সরকার। তারপর বলে, তাহলে যেতে বারণ করছেন? অবশ্যই, অবশ্যই আমার হুকুম ছাড়া এক পাও নড়বে না তুমি। শক্তি সরকার পায়ে পায়ে এগিয়ে আসে চন্দ্রকান্তর কাছে। তারপর বলে, কেন ডেকেছিলেন সেটা বলবেন কি? এতক্ষণে নিজেকে খানিকটা সামলে নিয়েছেন চন্দ্রকান্ত। অপেক্ষাকৃত শান্ত সুরে বললেন, বউবাজারের সেই মেয়েটার খোঁজে এখনই লোক পাঠাও। ওকে আজ আমার চাই। ঘাড় ফিরিয়ে দরজার দিকে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে শক্তি সরকার, আরে কি করছেন কি? একটু আসতে বলুন, এসব জোরে বলতে নেই। ওয়াই
আসতে কেন বলবো? আমার বাড়িতে বসে আমি কাকে ভয় করি? আরে না না, ভয়ের কথা হচ্ছে না। চাকর বাকরদের বেকার জানিয়ে এসব করে লাভ কি? বিশেষ করে প্রবীর বাবু শুনতে পেলে। শক্তি সরকার আর কথাটা শেষ করতে পারে না, তার আগেই বলে ওঠেন চন্দ্রকান্ত। হ্যাং ইওর প্রবীর বাবু, হি ইজ আউট। তাকে আমি তাড়িয়েছি এখান থেকে, সেই সঙ্গে বৌমাকেও। এখন আমি অ্যালোন, এখানকার একচ্ছত্র সম্রাট। কথাটা শেষ করেই অট্টহাস্যে ফেটে পড়েন চন্দ্রকান্ত। হাসতে হাসতে তার দম আটকে যাবার মতো অবস্থা। সেই দিকে তাকিয়ে মনে মনে শঙ্কিত হয়ে ওঠে শক্তি সরকার। মানুষটা এবার সত্যি সত্যি মরে যাবে নাকি? দম কিন্তু আটকায় না চন্দ্রকান্তর। হাসি থামিয়ে কয়েক মুহূর্ত তিনি চুপ করে থাকেন, তারপর প্রায় স্বাভাবিক কণ্ঠে বললেন, জানো শক্তি, ছেলেটা বাড়ি থেকে চলে গেছে যাক, কিন্তু বৌমাটার জন্য সত্যি ভারী কষ্ট হচ্ছে আমার। মেয়েটা সত্যি ভালো ছিল হে। বলতে বলতে চন্দ্রকান্তর চোখ দুটো ছলছল করে ওঠে। তা আমাকে কি এই জন্যই ডেকেছিলেন? কি জন্যে বলো তো? কথার খেই হারিয়ে চন্দ্রকান্ত জিজ্ঞেস করেন। চাপা কণ্ঠে জবাব দেয় শক্তি, ওই তো বউবাজারের সেই মেয়েটার জন্য। কোন মেয়েটা বলো তো? শক্তি কিছু জবাব দিতে যায়, কিন্তু হঠাৎ তার আগে চন্দ্রকান্ত বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। বউবাজারের সেই নিপা না দীপা কি যেন নাম সেই মেয়েটার। আরে আচ্ছা আচ্ছা, ওরকম একটা থার্ড ক্লাস মেয়ে আমার এখানে আসবে কি হে? রিমেম্বার শক্তি, আমার নজর এত ছোট নয়। 7 ঘাটের জল খাওয়া মেয়ে আমার কাছে এসে বলে কি না কুমারী, আমি যেন কচি খোকা। মাথার চুল না পাকলেও বয়সে হাফ সেঞ্চুরি পেরিয়ে গেছি আমি। আমার চোখে ধুলো দেওয়া অত সহজ নয় শক্তি। না না শক্তি, ওই ধরনের মেয়ে আমি চাই না, আমি চাই না। আমি চাই, আমি চাই। কথাটা শেষ না করেই চন্দ্রকান্ত মদের খালি বোতলটা হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে অহেতুক দেখতে থাকেন। শক্তি খানিকক্ষণ তার দিকে তাকিয়ে যখন বুঝতে পারে যে চন্দ্রকান্তর তাকে বলার মতো তেমন কিছুই নেই এবং এই মুহূর্তে তার একমাত্র মনোযোগ ওই বোতলের দিকে, তখন সে একসময় নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে আসে। পুলিশ যখন এলো তার অনেক আগেই সাবিত্রীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে। চন্দ্রকান্তকে সামনে থেকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই মুহূর্তে সম্ভবত তিনি নিজের রাইটিং প্যাডে কিছু লিখছিলেন, হয়তো মদ খেতে খেতেই লিখছিলেন। বুকের রক্তে কাগজের একটা দিক লাল হয়ে উঠেছে। টেবিলের এক কোণে পড়ে রয়েছে খোলা কলম। কথায় আছে, বাঘে ছুলে 18 ঘা, আর পুলিশে ছুলে যে কত ঘা তা বোধহয় খোদ পুলিশরাও বলতে পারবে না। ছুটির দিন হলেও খবর পেয়ে চন্দ্রকান্তর ব্যবসা প্রতিষ্ঠানের অনেকেই এসে হাজির হয়েছে। সকলের মুখই বিমর্ষ, তবে সেই বিমর্ষ মুখের ওপরেই ফুটে রয়েছে একটা মস্ত বড় প্রশ্ন, কে সেই হত্যাকারী? কেন সে হত্যা করল চন্দ্রকান্তকে? বাড়ির ভেতর তখন একটু সুস্থ হয়ে উঠেছে সাবিত্রী, কিন্তু সুস্থ হলেও যেন বোবা হয়ে গেছে। কারুর সঙ্গে কোনো কথা বলছে না, কথা বলছে না প্রবীরও। বাপের নৃশংস হত্যার খবর পেয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে এসে হাজির হয়েছিল সে। বাপের মৃতদেহের পাশে মাথা নিচু করে চুপ করে বসেছিল প্রবীর। চন্দ্রকান্তর ব্যবসা প্রতিষ্ঠানের একজন কর্মীর মুখে খবর শুনে শক্তি সরকারও এসে উপস্থিত হয়েছিল। স্থির হয়ে এক কোণে দাঁড়িয়ে পুলিশের কাজকর্ম দেখতে দেখতে মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছিল সে। একজন কর্মী কিছু জিজ্ঞাসা করতেই শক্তি সরকার উদাস কণ্ঠে বললে, যদিও আমার নামে পুলিশে অভিযোগ করেছেন, তবুও উনি যে আমার কত বড় শুভাকাঙ্ক্ষী ছিলেন সেটা আমি ছাড়া আর কেউ জানে না। এমন লোকের এই পরিণতি। পুলিশি জেরায় কিন্তু হত্যাকারীর হদিশ পাওয়া গেল না। চন্দ্রকান্তকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। সম্ভবত সাইলেন্সার জাতীয় কোনো যন্ত্র লাগানো ছিল আগ্নেয়াস্ত্রের সঙ্গে, তাই বাড়ির চাকরেরা কেউ কোনো শব্দ শুনতে পায়নি।
জেরার জবাবে সাবিত্রী সেদিন কালীঘাটে যাবার কথা স্বীকার করলেও তার মা পারুলবালার সঙ্গে দেখা করার কথা চেপে গিয়েছিল। বোধহয় নিজের পরিচয় গোপন করতে চেয়েছিল সে। প্রবীর পারিবারিক কারণে চন্দ্রকান্তের সঙ্গে তার মন কষাকষির কথা অস্বীকার করেনি। এমনকি তার নতুন মা সাবিত্রীকে সব কিছু লিখে পড়ে দেওয়ার জন্যে তার বাবা যে তোড়ঝোড় করছিলেন সে কথাও সে পুলিশকে স্পষ্ট বললে। পুলিশের জেরার জবাব দিতে দিতে শক্তি সরকারের চোখের কোণে জল জমা হয়। পুলিশ ছাড়া বাইরের কোনো লোকই জানতে পারেনি মৃত্যুর ঠিক আগে চন্দ্রকান্ত কাকে চিঠি লিখছিলেন এবং সেই চিঠির বিষয়বস্তুই বাকি। এ সম্পর্কে পুলিশ প্রথম মুখ খুললে শক্তি সরকারকে জিজ্ঞাসাবাদ করার সময়। তদন্তকারী অফিসার জিজ্ঞাসা করে, চন্দ্রকান্তবাবু তো তহবিল তছরূপের অভিযোগে আপনার বিরুদ্ধে পুলিশের কাছে একটি অভিযোগ করেছিলেন। মাথা নেড়ে সায় দেয় শক্তি সরকার। জবাব দেয়, হ্যাঁ স্যার, তবে এর পেছনে কয়েকটা ব্যবসা সংক্রান্ত গোপন কারণও ছিল, যা নাকি তার ব্যবসা প্রতিষ্ঠানের স্বার্থের খাতিরে আমি প্রকাশ করে দিতে পারি না। একটু সময় চুপ করে থেকে তদন্তকারী অফিসার আবার জিজ্ঞেস করে, চন্দ্রকান্তবাবুর শেষ চিঠির বিষয়বস্তু কি আপনি জানেন? না, আমি কেমন করে জানব? আমি তো সেটা দেখিনি কখনো। তিনি আপনার ওপর থেকে সব অভিযোগ তুলে নিতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাই নাকি? বিস্মিত শক্তি সরকারের চোখের কোল বেয়ে ঝরঝর করে নেমে আসে জলের ধারা। ধরা গলায় সে বলতে থাকে, আমি জানতাম এরকম কিছু একটা তিনি করবেন। আমি কি চিঠিখানা একবার দেখতে পারি? অফিসার একটা কাগজের মোড়ক খুলে সেই রক্তমাখা চিঠিখানা দেখা শক্তি সরকারকে। চিঠিটা অফিসারের হাতে ফেরত দিতে দিতে শক্তি সরকার কেবল বললে, আশ্চর্য! কি আশ্চর্য? চিঠিতে একদিকে যেমন তিনি আমার বিরুদ্ধে সেই তহবিল তছরূপের মামলা থেকে আমাকে রেহাই দিতে চেয়েছেন, তেমনি আমার বিরুদ্ধে আরেকটা গুরুতর অভিযোগও এনেছেন। আমি নাকি জেনে শুনে একটা গণিকা কন্যার সঙ্গে তার বিয়ে দিয়েছি। পুলিশ অফিসার চুপ করে থাকে। শক্তি সরকার বলতে থাকে, কিন্তু বিশ্বাস করুন স্যার, তার এই দ্বিতীয় পক্ষের স্ত্রী যে গণিকা তা আমি মোটেই জানতাম না। এখন বুঝতে পারছি যে ওর পয়সা কড়ি হাতিয়ে নেবার লোভেই সে আমাকে ফাঁকি দিয়েছে। তবে একটা কথা স্যার, নিজের স্ত্রী সম্পর্কে এ খবর উনি পেলেন কোত্থেকে? যে করেই হোক ওই সংবাদ উনি জোগাড় করেছিলেন। তবে বুঝতে পারছি না এ খবর থানার বড়বাবুকে জানিয়ে তার কি লাভ হতে পারে। বোধহয় নিজের স্ত্রীর কাছ থেকেই তিনি তার জীবনের আশঙ্কা করেছিলেন। তাহলে কি আপনার ধারণা এই খুনের সঙ্গে ওর স্ত্রী জড়িত? মাফ করবেন, এই সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না। আচ্ছা, প্রবীরবাবু সম্পর্কে আপনার কি ধারণা? না, আমি কিছুই জানি না। তবে তার সঙ্গে যে তার বাবার বনিবনা ছিল না, সেই কথা তো নিজের মুখেই স্বীকার করেছে। একটু সময় চুপ করে থেকে অফিসার আবার বললে, এটা এখন জলের মতো পরিষ্কার যে বিষয় আসর পয়সা কড়ির ব্যাপারেই চন্দ্রকান্তবাবুকে খুন হতে হয়েছে। কাজেই তার স্ত্রী ও ছেলের উপর এই মুহূর্তে সন্দেহ না করে পারছি না। আর আপনিও সন্দেহমুক্ত হতেন না যদি না মৃত্যুর পূর্ব মুহূর্তে নিজের হাতেই চিঠিখানা উনি না লিখে যেতেন। আমাকেও কি আপনার সন্দেহ হয়েছিল? নিশ্চয়ই। আপনার বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন, আপনাকে হাজতবাস করিয়েছিলেন। কাজেই আপনার ওপর সন্দেহ করা তো স্বাভাবিক ব্যাপার। সেই তিনি যখন চিঠি লিখে আপনার ওপর থেকে সব অভিযোগ প্রত্যাহার করে নিতে প্রস্তুত হচ্ছিলেন, তখন আপনি যে অন্তত তার মৃত্যুর জন্য দায়ী নন, এটা ধারণা করে নেওয়া যেতে পারে। শক্তি সরকার একটু ম্লান হেসে বললে, ভাগ্যিস তিনি চিঠিটা লিখে গিয়েছিলেন, নইলে তহবিল তছরূপের মতো একটা মামলায় জড়িয়ে পড়তে হতো আমাকে। যে অবস্থায় সেই রক্তমাখা চিঠিটা পাওয়া গিয়েছিল তাতে কোনো সন্দেহের অবকাশ ছিল না যে চিঠিটা চন্দ্রকান্ত নিজে লেখেননি। তবুও সেটা যখন প্রবীরকে দেখানো হলো তখন সে স্পষ্টভাবেই জানালে যে ওই লেখা তার বাবা চন্দ্রকান্তর। এমনকি সাবিত্রীও অস্বীকার করতে পারলে না যে চন্দ্রকান্ত ওই চিঠি লেখেননি। পুলিশ অফিসার জিজ্ঞেস করে সাবিত্রীকে, হাতের লেখা যখন আপনার মৃত স্বামীর, তখন আপনার নিজের সম্পর্কে তিনি এই চিঠিতে যা লিখেছেন তাও নিশ্চয়ই আপনি স্বীকার করছেন? জবাব না দিয়ে মাথা নিচু করে থাকে সাবিত্রী। তাহলে আমরা ধরে নিতে পারি যে চন্দ্রকান্তবাবুর পয়সাখড়ির লোভেই তার মতো একজন পৌর ব্যক্তিকে আপনি বিয়ে করেছিলেন।
সহসা মুখে আঁচল চাপা দিয়ে কেঁদে ওঠে সাবিত্রী। কাঁদতে কাঁদতে সে বলতে থাকে, না না, আপনারা বিশ্বাস করুন, তেমন কোনো উদ্দেশ্য আমার ছিল না। সত্যিই তেমন কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমি কেবল কথাটা শেষ না করেই সাবিত্রী কান্নার বেগ সামলাতে না পেরে সেখান থেকে ছুটে চলে যায়। চিরকালের খামখেয়ালি স্বভাবের মানুষ চন্দ্রকান্ত। দিন কয়েকের জন্য যেন তিনি আবার একেবারে অন্য মানুষ। ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরে সন্ধ্যায় মদের বোতল নিয়ে বসলেও আনুষঙ্গিক অন্য কিছু নিয়ে শক্তি সরকারকে কিছুই আর বলেন না। মনে মনে চিন্তিত হয়ে ওঠে শক্তি সরকার। ভদ্রলোক হঠাৎ সন্ন্যাসী টন্যাসী হয়ে উঠলেন নাকি? নিয়মিত অফিসে আসেন, ব্যবসা দেখাশোনা করেন, কাজে গাফিলতি দেখলে কর্মচারীদের ধমকান, এমনকি ম্যানেজার শক্তি সরকারকেও কড়া কথা শোনাতে ছাড়েন না। হিসেব নিকেশে চন্দ্রকান্তর মাথা বরাবরই সাফ। হিসেবের গড়মিল কিংবা গোজামিল চট করে ধরে ফেলেন, তারপর ঝড় তোলেন সংশ্লিষ্ট কর্মচারীদের ওপর। কর্তার কম নজর হলে কর্মীদের পোবারও। বিশেষ করে শক্তি সরকার বরাবরই চন্দ্রকান্তর এই ধরনের দুর্বলতার সুযোগ গ্রহণ করে নিজের আখেরের দিকে মন দিতে ভীষণভাবে অভ্যস্ত। তাই চন্দ্রকান্ত যখন ব্যবসার ব্যাপারে সিরিয়াস হয়ে ওঠেন, তখন স্বাভাবিক কারণেই একটু অস্বস্তি বোধ না করে পারে না শক্তি সরকার। একবার তার ইচ্ছে হয় বউবাজার অঞ্চল থেকে মদনদের ডেকে এনে শিবের ধ্যান ভঙ্গ করান, কিন্তু চন্দ্রকান্তর চালচলন দেখে ঠিক ভরসা পান না। উপযাজক হয়ে এসব ব্যাপারে এগিয়ে যাওয়ার ফল যে সাধারণত খারাপই হয়ে থাকে এ কথা সে জানে, এবং জানে বলেই উপযাজক হতে সাহস হয় না। অবশেষে আর একদিন সন্ধ্যায় শক্তি সরকারের ডাক পড়ল চন্দ্রকান্তর কাছে। মনে আশা, এবার হয়তো চন্দ্রকান্তর নির্দেশে তাকে ছুটতে হবে বউবাজার অঞ্চলে। ঘরে ঢুকতে ঢুকতে শক্তি সরকার লক্ষ্য করে যে চন্দ্রকান্ত সেদিনও একা বসে বসে মদ খাচ্ছেন। তবে মদ খেলেও তিনি সেদিন সংযত, ধীর স্থির। হাতের গ্লাসটা নামিয়ে রেখে চন্দ্রকান্ত তাকান শক্তির দিকে, তারপর বললেন, শোনো শক্তি, তুমি সেদিন যেন কোন মেয়েটির কথা বলেছিলে? আগে সেই বউবাজারের দীপার কথা। ওফ, নো নো, সেই থার্ড ক্লাস মেয়েটার কথা বলছি না। তুমি না সেদিন একটি সুন্দরী অথচ গরিব মেয়ের কথা বলছিলে, যার নাকি পয়সা কড়ির অভাবে বিয়ে হচ্ছে না। আনন্দে বুকের হৃৎপিণ্ড হঠাৎ লাফিয়ে ওঠে শক্তি সরকারের। এ যে মেঘনা চাইতি জল। জবাব দেয় শক্তি সরকার, আপনি কি সাবিত্রীর কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, সাবিত্রী বটে। মেয়েটির কি বিয়ে হয়ে গেছে? চন্দ্রকান্তর কথাটাকে একরকম লুফে নিয়ে বলতে থাকে শক্তি সরকার, না না, এখনো হয়নি। তাছাড়া হবেই বা কেমন করে? পয়সা কড়ি কোথায়? এরপরে চন্দ্রকান্ত যা বললেন তাতে সেই মুহূর্তে আনন্দে নাচতে ইচ্ছে করে শক্তি সরকারের। এতদিনে বুঝি তার পরিকল্পনা বাস্তবে রূপ নিতে চলেছে। চন্দ্রকান্ত বললেন, তুমি ওই সাবিত্রী সম্পর্কে খবরাখবর নাও। আমার বয়সটা যদিও একটু বেশি, কিন্তু তাতে আর এমন কি যাবে আসবে। মেয়েটিও তার মা বাবা যদি রাজি থাকে তাহলে আমি তাকে বিয়ে করব। আর না না, খারাপ কিছু মনে করো না, তাকে আমি শাস্ত্র মতেই বিয়ে করব। এমনি একা একা আমার আর ভালো লাগছে না শক্তি। কি যে বলেন আপনি, তারা তো পা বাড়িয়েই আছে। অবশ্যই মেয়েটার বাপ নেই, মা আছে। আপনি সাবিত্রীকে বিয়ে করতে রাজি হলে ওরা বর্তে যাবে। গ্লাসে নতুন করে মদ ঢালতে গিয়েও নিজেকে সংবরণ করেন চন্দ্রকান্ত। তারপর শান্ত কণ্ঠে বললেন, ওসব মোসাহেবি কথা ছাড়ো শক্তি, যা বলছি তা করো। তাদের অভিমত নাও। কোণে দেখার আর দরকার নেই। তার ফটো তো দেখিয়েছ আমাকে, হতেই আমার হবে। তারা রাজি থাকলে সামনের কোনো একটা ভালো দিনেই আমি বিয়ে করতে রাজি আছি। সেদিন হেঁটে বাড়ি ফিরবার পথে শক্তি সরকারের মনে হচ্ছিল সে যেন হেঁটে নয়,
উড়ে চলেছে। এতই হালকা মনে হচ্ছিল নিজেকে। কথাটা শুনে পারুলবালা কিছুক্ষণ চুপ করে থাকে। সহসা কথাটাকে ঠিক বিশ্বাস করতে পারে না। অবশেষে পানের ছোপ লাগানো দাঁত বের করে খলখল করে হেসে ওঠে শক্তি সরকারের গায়ে একটা ঠেলা দিয়ে বলে ওঠে, ঠাট্টা করছো নাকি? না মাসি, ঠাট্টা নয়, সত্যিই বলছি। তবে সবই নির্ভর করছে তোমার মেয়ের ওপর। আমার শর্ত মতো কাজ করতে রাজি হলে তবেই আমি এই ব্যাপারে এগোতে পারি। বাবা, বুড়োটাকে রাজি করাতে কি কম কাঠখড় পোড়াতে হয়েছে? তোমার আবার কি শর্ত? বারে, এর মধ্যেই সব ভুলে গেলে। আমার শর্ত? কথাটা শেষ করতে পারে না শক্তি সরকার। ঘরে ঢোকে 22-23 বছরের একটি যুবতী, সাবিত্রী। সাবিত্রীকে দেখেই বলে ওঠে পারুলবালা, এই তো তুমি এসে গেছো। এবার তোমরা দুজনে বোঝাপড়া করে নাও। আমাকে আর মিছিমিছি এর মধ্যে টেনো না। কথাটা শেষ করেই পারুলবালা আর চোখে একবার মেয়ের দিকে তাকিয়েই গম্ভীর হতে চেষ্টা করে। সাবিত্রী বাস্তবিকই সুন্দরী, তবে তার সেই সৌন্দর্যের ওপর সবে 2-1 পোঁচ কালি পড়তে শুরু করেছে। সত্যি বলতে কি, এজন্যে তার মা পারুলবালাই দায়ী। তার ইচ্ছে মেয়ে তারই পদাঙ্ক অনুসরণ করে। সাবিত্রীর ইচ্ছে কিন্তু তা নয়। তার এই ঘৃণ্য জীবনকে সে মনে প্রাণে ঘৃণা করে। এই নিয়েই মা মেয়েতে মন কষাকষি। অবশেষে জয় হলো পারুলবালার। চোখের জলের মধ্যেই সাবিত্রীকে নামতে হলো তার মায়ের পথে। তবে সে এখনও একেবারে হাল ছাড়েনি। এখনও তার চোখের সামনে ভাসে একটি সুন্দর ছোট সংসার, একজন প্রেমময় স্বামী। এখনও সে স্বপ্ন দেখে কোনো এক রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় চেপে উড়ে এসে এই রাক্ষসে পুরী থেকে উদ্ধার করে নিয়ে যাবে তাকে। এখনও হয়তো সময় আছে, বেশি দেরি হয়নি। সাবিত্রীর তখন যা মনের অবস্থা, তাতে বোধহয় একমাত্র আত্মহত্যা ছাড়া আর সব কিছুই সে করতে পারে। চন্দ্রকান্তর মতো একজন পৌরকে পতিত্বে বরণ করা তো কিছুই নয়, কিন্তু মুশকিল হয়েছে ওই শক্তি সরকারের শর্ত নিয়ে। আপাত নিরীহ এই শর্তটির পেছনে যে একটা উদ্দেশ্য আছে এবং সেটা যে মোটেই সৎ নয়, সেটুকু অনায়াসে বুঝতে পারে সাবিত্রী। তাছাড়া নিজের পরিচয়টা গোপন রাখতে হবে চন্দ্রকান্তর কাছে। ব্যাপারটা মোটেই সহজ সাধ্য নয়। যার সঙ্গে সে ঘর করবে তার কাছে বরাবর এসব কথা গোপন রাখা বাস্তবিকই কঠিন। কিন্তু উপায় বা কি? এছাড়া এই নরককুণ্ড থেকে মুক্তির আর তো কোনো পথ নেই। সে নিঃসন্দেহে সুন্দরী, কিন্তু সবকিছু জেনে শুনে তাকে বিয়ে করার মতো উদার মনের মানুষ সংসারে একান্তই দুর্লভ। কাজেই সোজা পথে না গিয়ে বাঁকা পথে চলা ছাড়া আর তো কোনো পথ খোলা নেই তার। অবশেষে শক্তি সরকারের শর্তেই রাজি হতে হলো সাবিত্রীকে। পারুলবালা কেবল মুখ বেঁকিয়ে বলে, পিঁপড়ের পাখা গজালে তাকে আগুনে পুড়েই মরতে হয়। মেয়েটার হয়েছে ঠিক তাই। মা দিদিমার পথ ছেড়ে উনি গেরস্থ হবেন। তা যাচ্ছ যাও, তবে যেদিন শেয়াল কুকুরের মতো লাথি মেরে তাড়াবে, সেদিন বাছাধন টের পাবে কত ধানে কত চাল। আমার আর কি, ভেবেছিলাম এ লাইনে পাকাপাকি বসিয়ে দিয়ে যাব, তার হলো না। যাকে, আমি আর ওর ব্যাপারে নেই। বাস্তবিকই পারুলবালার কিছু নয়, সব কিছু যেন ওই শক্তি সরকারের। বরের ঘরের পিসি, কনের ঘরের মাসি, ব্যবস্থা যা কিছু সবই করতে হলো তাকে। অবশেষে একদিন কোনো রকম আড়ম্বর ছাড়াই চন্দ্রকান্তর সঙ্গে বিয়ে হয়ে গেল সাবিত্রীর। বিয়ের মাস কয়েক পরে হঠাৎ একদিন চন্দ্রকান্তর বাড়িতে আবির্ভাব ঘটল তার পুত্র প্রবীরের। চন্দ্রকান্তর মনটা এখন শান্ত। স্ত্রী সাবিত্রী তার মেয়ের বয়সী হলেও তার আচার ব্যবহারে, বিশেষ করে পৌর স্বামীর প্রতি আচরণে চন্দ্রকান্তের অভিযোগ করার মতো বাস্তবিকই কিছু নেই। বেশ সহজ সরল, স্বাভাবিক। কেবল একটা ব্যাপারে মাঝে মধ্যে তার মনটা খুঁতখুত করে। এমন সুন্দর মুখের অধিকারিণী তার স্ত্রীর মুখে হাসি প্রায় দেখা যায় না বললেই চলে। এই নিয়ে চন্দ্রকান্ত একদিন প্রশ্নও করেছিলেন সাবিত্রীকে। একটু ম্লান হেসে জবাব দিয়েছিল সাবিত্রী, চিরকাল দুঃখ কষ্টের মধ্যে থেকেছি বলেই হয়তো মুখের হাসি শুকিয়ে গেছে। বাপের মুখোমুখি দাঁড়িয়ে সেই মুহূর্তে রাগে থরথর করে কাঁপছিল প্রবীর। তীক্ষ্ণ চাপা কণ্ঠে সে বলতে থাকে,
ওই মেয়ে ছেলেটাকে কোত্থেকে জোগাড় করলে জানি না, তবে তোমার প্রবৃত্তিকে বলিহারি দিই বাবা। এই বয়সে এমন একটা কাজ তুমি করলে কেমন করে? মানে নিজের বয়সী একটা মেয়ে ছেলেকে। কথাটা শেষ করতে পারে না প্রবীর, তার আগেই বজ্র নির্ঘোষে বলে ওঠেন চন্দ্রকান্ত। একজন মহিলা সম্পর্কে যে সম্ভ্রম নিয়ে কথা বলতে হয়, সেই জ্ঞানটুকু কি তোমার লোপ পেয়েছে? বলে যেও না, মেয়ে ছেলে বলে যাকে এমনি অবজ্ঞা করছো, সেই এখন তোমার মা। আমার মা? আমি ওকে মা বলে মানি না। তুমি না মানলেও তো কিছু যায় আসে না প্রবীর। আইন মতো সে আমার বিবাহিতা স্ত্রী আর তোমার মা। বিবাহিতা স্ত্রী? তোমার গয়নাগড়ির লোভে যারাই তোমার কাছে আসবে তাদের প্রত্যেককেই যদি মা বলে ডাকতে হয়, তাহলে তো খুব বড় বিপদ বাবা। মানা না মানা তোমার ইচ্ছে, তবে আইন মতো সে তোমার মা। আর সে আমার পয়সা কড়ির লোভে আমার কাছে এসেছে কিনা, সেটা তোমার বিবেচ্য বিষয় নয়। কে বললে নয়? সেটা আলবাত আমার বিবেচ্য। আজ তুমি যদি তোমার সবকিছু তার নামে লিখে পড়ে দিয়ে যাও, তাহলে কি মনে করেছো আমি চুপ করে থাকবো? একটু সময় চুপ করে থাকেন চন্দ্রকান্ত, তারপর বলতে থাকেন, শোনো খোকা, আমার বিষয় সম্পত্তি আমি কাকে দেব সেটা আমার ইচ্ছের ওপর নির্ভর করে। মনে করো না তুমি আমার ছেলে বলে সব কিছু তুমি একাই পাবে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি বাবা। আর এও জানি যে আজ হোক কাল হোক ওই ডাইনি মেয়ে ছেলে তোমার সব কিছু তোমাকে দিয়ে নিজের নামে লিখিয়ে নেবে, আর এই জন্যই ওর আগমন। বেশ তো, আমার যদি তেমন ইচ্ছেই হয়, তাহলে তুমি আমাকে বাধা দেবে কেমন করে? আইনের সাহায্যে। আইন? আইন আমার কি করবে? আমার নিজের সব কিছু আমি যাকে খুশি তাকে দিয়ে যেতে পারি, তাতে কারুর কিচ্ছু বলার থাকতে পারে না প্রবীর। নিশ্চয়ই পারে। তোমার নিজের রোজগারের সবকিছু তুমি যাকে ইচ্ছে তাকে দিয়ে যেতে পারো, কিন্তু তোমার বাবা অর্থাৎ আমার দাদুর কাছ থেকে তুমি যা পেয়েছো তার উপর আমারও অধিকার। দেশের আইন তো সে কথাই বলে। দেখো খোকা, এইসব আইনের ব্যাপার নিয়ে আমি তোমার সঙ্গে আলোচনা করতে একদম রাজি নই। তবে এটা তুমি জেনে রেখো, এর এক কণাও অন্তত তুমি পাবে না, আর এটাই আমার শেষ কথা। কথাটা শেষ করেই চন্দ্রকান্ত ছেলের মুখের ওপর থেকে চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে থাকেন। কিছুক্ষণ গুম হয়ে দাঁড়িয়ে থাকে প্রবীর। রাগে উত্তেজনায় চোখ দুটো যেন চলতে থাকে তার। তীক্ষ্ণ চোখে একবার তাকায় চন্দ্রকান্তর দিকে, তারপর সহসা ঘুরে দাঁড়িয়ে ঘর ছেড়ে বেরিয়ে যেতে যেতে বলতে থাকে, নিজের পাওনা গন্ডা কি করে আদায় করতে হয় তা আমি জানি। পিতা পুত্রের ঝগড়া। বাড়ির চাকরেরা এসে ভিড় করে দাঁড়িয়েছিল দরজার কাছে, আর পাশের ঘরে পর্দার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল সাবিত্রী। প্রবীর বেরিয়ে যেতেই সাবিত্রী ঘরে ঢোকে। অপলক চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে চন্দ্রকান্তর দিকে, তারপর একটু কাছে সরে এসে বলল, এমন চেঁচামেচি করে শরীর খারাপ করে লাভ কি বলো? চন্দ্রকান্ত নিঃশব্দে সাবিত্রীর দিকে একবার তাকান, তারপর গম্ভীর কণ্ঠে বলেন, আমিও দেখব ও কতখানি শক্তি ধরে। সুখ জিনিসটা যখন একটা মানবিক অবস্থা ছাড়া আর কিছুই নয়, তখন সেই বিচারে সাবিত্রীকে সুখী বলাই চলে। কিন্তু সত্যিই কি সুখী সাবিত্রী? নিরবিচ্ছিন্ন সুখ যাকে বলে তা কি পাচ্ছে সে? বোধহয় না। জীবনে যা সে চেয়েছিল তার চাইতে ঢের বেশি পেয়েছে সে। এত পাওয়া তার কল্পনারও বাইরে ছিল। কিন্তু অতিরিক্ত পাওয়ার সেই বিস্ময়ের ঘোরটুকু কেটে যেতেই একটা হারাবার ভয় পেয়ে বসে থাকে। অতিরিক্ত পাওয়ার বিপদই এখানে। পাওয়ার পরিমাণ যতই বাড়ে, হারাবার ভয়ও বাড়তে থাকে ঠিক সেই অনুপাতে। তার ওপর গোটা ব্যাপারটার মধ্যেই যে একটা ছলনা, এক ধরনের লুকোচুরি ছিল, সেটাই প্রতিনিয়ত সেই হারাবার ভয়টাকে একটা ভয়ানক আশঙ্কা স্তরে ঠেলে তুলতে থাকে। হ্যাঁ, ছলনা ছাড়া আর কি। নিজের আসল পরিচয় গোপন করে হঠাৎ রাতারাতি সে এই সংসারে কর্ত্রী হয়ে এসে বসেছে। এই কথা যদি কোনো রকমে জানাজানি হয়, তাহলে যে তার কি অবস্থা হবে তা ভাবতেও শিউরে ওঠে সাবিত্রী। তার ওপর রয়েছে শক্তি সরকারের চাহিদা। চাহিদাই বটে, উত্তরোত্তর সেই চাহিদা বেড়েই চলেছে। কিন্তু কোনো উপায় নেই সাবিত্রীর।
বিয়ের আগে শক্তি সরকার যে শর্ত আরোপ করেছিল তা থেকে মুক্তির কোনো পথই খুঁজে পায় না সে। শর্তটা এমন কিছু নয়, শক্তি সরকারের কথা মতো চলতে হবে তাকে। অতি নিরীহ সাধারণ শর্ত, কিন্তু বিয়ের পরই সে টের পেল যে সেই সাধারণই হয়ে উঠেছে অসাধারণ। প্রথম প্রথম শক্তি সরকার তাকে উপদেশ দিত কেমন করে এই সংসারে এসে চলতে ফিরতে হবে, কথাবার্তা বলতে হবে ইত্যাদি। সাবিত্রীও এটাকে গুরুজনের উপদেশ মনে করেই খুশি মনে গ্রহণ করেছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই সে টের পেল যে সে নিজে শক্তি সরকারের হাতের ছিপের চার ছাড়া আর কিছুই নয়। প্রথম প্রথম 200 টাকা, তারপরেই এলো হাজার হাজারের প্রশ্ন। সাবিত্রী কোনো রকম আপত্তি দেখাতে চেষ্টা করলেই শক্তি সরকার বলে উঠত, দেখো সাবিত্রী, তুমি তো এখানে নতুন এসেছো। আমি তোমার স্বামীর ব্যবসার ম্যানেজার। এখানকার নারী নক্ষত্র আমি সবই জানি। তোমাদের শোবার ঘরের স্টিলের আলমারির মধ্যে টাকা রয়েছে, তার সবটাই কালো, ঠিক আছে? এই টাকাকে সাদা করা সম্ভব নয় বলেই কর্তা এগুলো ব্যাংকে রাখেননি। তাছাড়া ওই টাকার তেমন একটা হিসেবও নেই। কাজেই তোমাকে মাঝে মাঝেই আমার প্রয়োজন মতো ওখান থেকে টাকা এনে দিতে হবে। আমাকে আপনি চুরি করতে বলছেন? বিরক্তি সুরে জিজ্ঞেস করেছিল সাবিত্রী। মুখে একটু কুটিল হাসি ফুটিয়ে তুলে জবাব দিয়েছিল শক্তি সরকার, আরে এ তো তোমার নিজের টাকা। নিজের টাকা সরানোকে চুরি বলে না। কর্তার পয়সা কড়ির ওপর যাতে তোমার অধিকার জন্মে সেই ব্যবস্থা তো আমি করেই দিয়েছি তোমাকে এখানে এনে, করিনি কি? সাবিত্রী আর কোনো জবাব দেয়নি, দিতে পারেনি। সে বুঝতে পেরেছিল যে সে এখন শক্তি সরকারের হাতের পুতুল, তার ইচ্ছে মতোই তাকে চলতে হবে। তার পরিণতির কথাও সাবিত্রীর অজানা নয়। তার আসল পরিচয় প্রকাশ হয়ে পড়বে, আর সঙ্গে সঙ্গে সাবিত্রীর আশা আকাঙ্ক্ষা তাসের ঘরের মতো ভেঙে পড়বে সত্যের শক্ত জমির ওপর। লোহার ব্যবসা, কালো টাকা ছড়াছড়ি, সেই টাকা এসে আশ্রয় লাভ করে চন্দ্রকান্ত শোবার ঘরের আলমারিতে অতি সঙ্গোপনে, আর তা থেকে নিয়মিত একটা মোটা অংশ ধীরে ধীরে এসে পৌঁছতে থাকে শক্তি সরকারের পকেটে। এমনইভাবে সাবিত্রীর মাধ্যমে হাত বদল হতে থাকে চন্দ্রকান্তর কালো টাকা। মাঝে মাঝে নিজের ওপরে মনটা বিদ্রোহী হয়ে ওঠে সাবিত্রীর। এমনইভাবে সে কি করে চলেছে? একজন পৌর ব্যক্তির বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে কেবল সে ঠকায়নি, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলেছে। নিজের ওপরেই ঘৃণা জন্মে তার। ইচ্ছে হয় নিজের মুখেই সবকিছু প্রকাশ করে দিয়ে শক্তি সরকারের নাক পাশ থেকে বেরিয়ে আসে, কিন্তু সাহসে কুলায় না। নিজের ভবিষ্যতের ওপর এত তাড়াতাড়ি জবনিকা টেনে দিতে ইচ্ছে হয় না। পাথর যতই শক্ত হোক, বেশি ঘষাঘষির ফলে তারও ক্ষয় হয়। একদিন সত্যি ধৈর্যের বাঁধ ভাঙল সাবিত্রীর। সে শক্তি সরকারের মুখের উপর স্পষ্ট বললে, আমি আর পারবো না আপনার কথা মতো চলতে, পারবো না আর পাপের বোঝা বাড়াতে। পাপ? তোমার মুখে পাপের কথা? কেন? আমি কি মানুষ নই? নিশ্চয়ই, নিশ্চয়ই তুমি মানুষ। তবে পাপের মধ্যে যার জন্ম, তার আবার পাপের ভয় কি? সাপ কি কখনো নিজের বিষকে ভয় করে? শক্তি সরকারের কথায় সেই মুহূর্তে চোখ ফেটে জল গড়িয়ে পড়ে সাবিত্রীর। সে স্পষ্ট বুঝতে পারে তাকে এত সহজে রেহাই দেওয়ার মতো মানুষ শক্তি সরকার নয়। নিজেকে সামলে নিয়ে বলে ওঠে সাবিত্রী, আপনি যাই বলুন না কেন, আমি আর আপনার কথা মতো চলতে পারবো না। তুমি কি জানো তার ফল কি হতে পারে? জানি। আপনি আমার পরিচয় প্রকাশ করে দেবেন, এই তো? বেশ, তাই দিন। হ্যাঁ হ্যাঁ, তাই দিন। আমি আর পারছি না এই যন্ত্রণা সহ্য করতে। বলতে বলতে চোখে আঁচল চাপা দিয়ে সেখান থেকে তাড়াতাড়ি উঠে যায় সাবিত্রী। ইদানিং সাবিত্রী আর বেরোয় না শক্তি সরকারের সামনে। খবর দিলেও না, চাকরকে দিয়ে খবর পাঠায় যে তার শরীর খারাপ। শক্তি সরকার সাবিত্রীর কাছে এমন সময় আসে যখন চন্দ্রকান্ত বাড়ি থাকেন না। সাবিত্রীর জবাবে খানিকক্ষণ গুম হয়ে বসে থাকে শক্তি সরকার। অবশেষে একসময় চলে যায় সেখান থেকে। সাবিত্রী কিন্তু প্রতি মুহূর্তেই সেই ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হবার আশঙ্কা করে থাকে, যখন নাকি চন্দ্রকান্ত বাড়ি এসে সোজাসুজি তার কৈফিয়ত তলব করে বসবে।
কিন্তু তার সেই আশঙ্কা সত্যে পরিণত হয় না। তবে কি শক্তি সরকার তার পরিচয় প্রকাশ করে দেয়নি? কিন্তু কেন? এমনইভাবে যে আর থাকা যায় না। অমঙ্গল যদি আসেই, তবে তাড়াতাড়ি আসাই ভালো। লোভের হাতছানি বড়ই প্রবল। বিশেষ করে সেই লোভ যদি অন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হয়, তাহলে তার হাতছানি থেকে রেহাই পাওয়া সত্যিই কষ্টসাধ্য। শক্তি সরকারের লোভ এখন পর্বত প্রমাণ। সে ইতিমধ্যেই মোটা টাকা হাতিয়ে নিয়েছে সাবিত্রীর কাছ থেকে। সে ভালোই জানে সাবিত্রীর পরিচয় প্রকাশ করে দিয়ে সাবিত্রীকে বেকায়দায় ফেলতে পারলেও তাতে তার নিজের কোনো লাভ হবে না। মাঝখান থেকে স্রোতের মুখে পাথর চাপা দিয়ে চিরকালের মতো নালার মুখ বন্ধ করে দেওয়া হবে। তার চাইতে ও পথে না গিয়ে সাবিত্রীকে নরমে গরমে রাখাটাই বুদ্ধিমানের কাজ। তাতে অন্তত ভবিষ্যতে নালা দিয়ে চুইয়ে চুইয়ে ফোঁটা ফোঁটা জল গড়ালেও গড়াতে পারে। সাবিত্রীর মাধ্যমে আমদানি আপাতত বন্ধ, কিন্তু তাই বলে চুপ করে থাকা চলে কেমন করে? কাজেই এবার অন্য পথ ধরতে মনস্থ করলে শক্তি সরকার। চন্দ্রকান্তর ব্যবসার ম্যানেজার সে, কাজেই তার কিছু ক্ষমতা থাকা স্বাভাবিক। সেই ক্ষমতার বলেই বেচা কেনার গ্যাস থেকে কিছু কিছু করে সরাতে আরম্ভ করলে শক্তি সরকার। ব্যবসা ভালোই চলছে চন্দ্রকান্তর। তার উপর বিয়ের পর থেকে তার মনে এই ধারণাটাই একটু একটু করে শেকড় গাড়তে শুরু করলে যে ম্যানেজার শক্তি সরকারই তার একান্ত শুভানুধায়ী। তার প্রচেষ্টাতেই সাবিত্রী এসেছে তার ঘরে। তাই শক্তিকে একটু বেশি পরিমাণে বিশ্বাস করতে শুরু করলেন তিনি। তাছাড়া একটা অবলম্বন হাতছাড়া হয়ে গেলে আর একটা অবলম্বনের জন্যে মানুষের প্রাণ ব্যস্ত হয়ে ওঠে। এটাই সংসারের নিয়ম। স্ত্রীর মৃত্যুর পর চন্দ্রকান্তর একমাত্র অবলম্বন ছিল তার ছেলে প্রবীর। কিন্তু সে অকস্মাৎ সরে যাওয়াতে চন্দ্রকান্ত আরও বেশি করে নির্ভর করতে শুরু করলেন শক্তি সরকারের ওপর। আর শক্তিও সে সুযোগটুকুর সদ্ব্যবহার করতে আরম্ভ করলে। পাপকে চিরকাল চাপা দিয়ে রাখা যায় না, একদিন না একদিন তার প্রকাশ ঘটবেই। প্রকৃতিস্থ অবস্থায় চন্দ্রকান্ত খুবই কর্মঠ। তার চোখকে ফাঁকি দেওয়া বাস্তবিকই শক্ত। কাজেই একটু একটু করে শক্তি সরকারের আসল রূপ প্রকাশ হতে আরম্ভ করল চন্দ্রকান্তর সামনে। প্রথম প্রথম এটাকে ঠিক গ্রাহ্য করতেন না চন্দ্রকান্ত, কিন্তু অচিরেই তিনি টের পেলেন যে গ্রাহ্য না করে উপায় নেই। তাই একদিন তিনি স্পষ্ট তাকে বললেন, শোনো শক্তি, আমার মনে হচ্ছে হিসেবে গড়মিল করা ছিদ্রপথে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে। ব্যাপারটাকে উড়িয়ে দিতে চেষ্টা করে বলতে থাকে শক্তি সরকার, ওসব কিছু নয়, আপনার মনের ভুল মাত্র, নেই ওসব। তককে তককে রইলেন চন্দ্রকান্ত। একবার যখন সন্দেহের বীজ তার মনে ঢুকেছে, তখন তাকে তাড়ানো সহজ নয়। অবশেষে একদিন সবিস্ময়ে তিনি আবিষ্কার করলেন যে হিসেবে কারচুপি করে একটা মোটা অঙ্কের টাকা বেরিয়ে গেছে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে। আর এজন্যে একমাত্র দায়ী তারই ম্যানেজার শক্তি সরকার। ব্যাপারটা টের পাওয়ার সঙ্গে সঙ্গেই মনটা কঠিন হয়ে ওঠে চন্দ্রকান্তর। বিশ্বাসের এমন প্রতিদান! মানুষ এতটা নেমো হারাম হতে পারে? শক্তিকে ডেকে কৈফিয়ত চাইলেন চন্দ্রকান্ত। বলো, এবার কি তোমার কৈফিয়ত? শক্তি এবারেও ব্যাপারটাকে হালকা করে দিতে চেষ্টা করে জবাব দেয়, আরে না না, মনে হয় হিসেবপত্রের কোনো ভুল টুল। শোনো শক্তি, মাতাল হই কিংবা যাই হই না কেন, এত বড় ব্যবসা প্রতিষ্ঠান যখন আমি চালাচ্ছি, তখন মনে করো না যে আমার মগজে বুদ্ধির অভাব ঘটেছে কিংবা রঙিন চোখে আমি ভুল দেখছি। আসলে আমি যা দেখতে পাচ্ছি সেটাই সঠিক। কোনো অবস্থাতেই তুমি এবার আমার চোখে আর ধুলো দিতে পারবে না। ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে, এবার তাকে সামলানো দায়। তাই শক্তি সরকার এবার অন্য পথ ধরে বলে ওঠে, না না না, শুনুন, এ কি বলছেন আপনি? আপনার চোখে ধুলো দেওয়া কি অতই সহজ কাজ? হয়তো ঠিকই ধরেছেন আপনি, টাকা পয়সা নিশ্চয়ই বেরিয়ে গেছে। এর জন্য হয়তো এখানকার স্টাফেদের মধ্যেই কেউ দায়ী। ঠাট্টার সুরে টেনে টেনে বলতে থাকেন চন্দ্রকান্ত। ঠিকই বলেছ তুমি শক্তি, এখানকার স্টাফ ছাড়া আর কেই বা দায়ী হতে যাবে? তবে সেই স্টাফ হচ্ছে গিয়ে স্বয়ং তুমি। আমাকে দায়ী করছেন আপনি? হ্যাঁ,
তুমি নিজের হাতে এসব করেছো। প্রমাণ আমার হাতেই রয়েছে শক্তি। বেশ, তো প্রমাণ থাকলে দেখান। তোমাকে প্রমাণ দেখাতে যাব কেন? প্রমাণ দেখাবো পুলিশের কাছে। সেদিনেই চন্দ্রকান্ত পুলিশের কাছে তহবিল তছরূপের অভিযোগ আনেন শক্তি সরকারের বিরুদ্ধে এবং পুলিশও গ্রেফতার করে তাকে। চন্দ্রকান্ত চাকরি থেকে বরখাস্ত করেন শক্তিকে। শক্তি সরকারকে তাড়িয়েও কিন্তু মনে শান্তি পান না চন্দ্রকান্ত। শক্তি কেবল তার পুরনো কর্মচারীদেরই অন্যতম ছিল না, সে ছিল তার ব্যবসা প্রতিষ্ঠানের একটি স্তম্ভ। সেই লোককে তাড়িয়ে চন্দ্রকান্তর পক্ষে মনে মনে খুশি না হয়ে ওঠাই স্বাভাবিক। তার উপর এমনইভাবে একটি একটি করে তার অবলম্বন নিজের কাছ থেকে সরে যাওয়ার মানবিক যন্ত্রণাও তার কম নয়। কিন্তু উপায় নেই, চেনে শুনে ঘরে কালসাপ বুঝতে পারেন না তিনি। তাতে ধনে প্রাণে মরা পড়ার সম্ভাবনা। কাছের মানুষগুলো একে একে সরে যাচ্ছে চন্দ্রকান্তর কাছ থেকে। প্রথমে গেল তার প্রথমা স্ত্রী, তারপরে পুত্র প্রবীর, অবশেষে শক্তি সরকার। কাজেই চন্দ্রকান্ত এবার সম্পূর্ণ নির্ভরশীল হয়ে উঠলেন দ্বিতীয় স্ত্রী সাবিত্রীর ওপর। সেই এখন তার প্রধান অবলম্বন। তাছাড়া সেই রঙিন তরল পদার্থ তো আছেই, যার তপ্ত চুম্বন প্রৌঢ় চন্দ্রকান্তকে ভুলিয়ে দেয় সব কিছু। একদিকে সাবিত্রী আর অন্যদিকে মদ, এই দুইয়ের মাঝে চন্দ্রকান্ত তার ব্যবসা পরিচালনা করতে থাকেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। নির্ভর করতে চাওয়া আর নির্ভরশীল হওয়া এক কথা নয়। সাবিত্রী বুঝতে পারে চন্দ্রকান্ত তার ওপর নির্ভর করতে চাইছেন, মানসিক স্থৈর্যের জন্যে একটা অবলম্বন খুঁজছেন। কিন্তু তেমন নির্ভরশীল হওয়ার মতো মানসিক জোর সাবিত্রীর কোথায়? একটা অমঙ্গল আশঙ্কায় যে লোক রাত দিন শঙ্কিত হয়ে থাকে, তার পক্ষে অন্যের অবলম্বন হওয়া কতখানি সম্ভব? তাই চন্দ্রকান্তর সাগ্রহে বাড়িয়ে দেওয়া হাতখানি ইচ্ছে থাকলেও যেন ঠিক ধরে রাখতে পারে না সাবিত্রী। চন্দ্রকান্ত কিন্তু এর অন্য ব্যাখ্যা করেন। তার কেবলই মনে হতে থাকে তাদের স্বামী স্ত্রী বয়সের ব্যবধানই এর কারণ। যুবতী নারী সম্ভবত তার পৌর স্বামীকে নিজের জীবনের সঙ্গে খাপ খাওয়াতে পারছে না। মনে মনে দুঃখিত হন চন্দ্রকান্ত। তবে কি তিনি ভুল করেছেন সাবিত্রীকে বিয়ে করে? বোধহয় তাই। এমনইভাবে একটি যুবতী নারীকে দারিদ্র্যের সুযোগ নিয়ে বিয়ে করা উচিত হয়নি তার। চন্দ্রকান্ত একদিন বললেন সাবিত্রীকে, আমি ঠিক করেছি, আমার যা কিছু আছে সব আমি তোমায় লিখে দেব। স্বামীর জন্যে চা তৈরি করতে করতে চোখ না তুলে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করে সাবিত্রী, কেন হঠাৎ এসব করতে যাচ্ছ কেন? না, হঠাৎ নয়, অনেক দিন থেকেই কথাটা ভাবছিলাম আমি। না, এসব করতে যেও না, তাতে অশান্তি বাড়বে। কিসের অশান্তি? তোমার উপযুক্ত ছেলে রয়েছে, তাকে বঞ্চিত করে। ওই অপদার্থটার নাম আমার সামনে উচ্চারণ করো না, ওকে আমি একটি পয়সাও দেব না। পুলিশ তদন্ত চলছে, জামিনে ছাড়া পেয়েছে শক্তি সরকার। এত কাণ্ডের পরেও সে মাঝে মধ্যে আসে চন্দ্রকান্তর কাছে, অনুনয় বিনয় করে তাকে, বলে, দেখুন, আপনি আমাকে এইবারটার মতো ক্ষমা করে দিন। জীবনে এ ধরনের কাজ আমি আর কখনো করব না। আপনার যা টাকা আমি নিয়েছি আমি সব ধীরে ধীরে শোধ করে দেব। এবারটার মতো একটু ক্ষমা করে দিন। প্রথম প্রথম চন্দ্রকান্ত কঠিন হয়ে উঠতেন শক্তির উপরে, দৃঢ় কণ্ঠে বলতেন, না শক্তি, চোরের কোনো ক্ষমা নেই আমার কাছে। আমার বিশ্বাসের অমর্যাদা করেছ তুমি। শক্তি চুপ করে থাকত, নিঃশব্দে হজম করত চন্দ্রকান্তর গালাগাল। মাঝে মাঝে মৃদু কণ্ঠে কেবল বলতো, পাপ করেছি, তার প্রায়শ্চিত্ত নিশ্চয়ই করব। সেই সুযোগটুকু আমাকে দয়া করে দিন। একদিন চন্দ্রকান্ত অপেক্ষাকৃত নরম সুরে বললেন, এখন আমি আর কি করতে পারি? থানায় তোমার নামে অভিযোগ করেছি, পুলিশ তদন্ত করছে। মামলা প্রমাণ হলে তারা তোমাকে বিচারের জন্য কোর্টে পাঠাবে। এক্ষেত্রে আমার নিজের আর কি বা করণীয় আছে বলো তো শক্তি? আপনি যখন অভিযোগ করেছেন তখন আপনি ইচ্ছে করলে আমাকে সেই অভিযোগ থেকে মুক্তি দিতে পারেন। দয়া করুন, আমাকে জেল থেকে বাঁচান। চন্দ্রকান্তর পরিকল্পনার কথা প্রবীরের কানে উঠতে দেরি হয় না। সে জানতে পারে চন্দ্রকান্ত তার যাবতীয় সম্পত্তি
সাবিত্রীর নামে লেখাপড়া করে দেওয়ার জন্য তোড়জোড় করছেন। খাপ্পা হয়ে ওঠে প্রবীর। একটা কিছু উপায় স্থির করতে সে বিনিদ্র রজনী কাটায়, কিন্তু কোনো উপায়ই তার মাথায় আসে না। সে বুঝতে পারে মামলা মোকদ্দমা করে কোনো লাভ নেই। এ ধরনের দেওয়ানি মামলা চলবে বছরের পর বছর। এর মধ্যে চন্দ্রকান্ত যদি তার সব সম্পত্তি ওই মেয়ে ছেলেটাকে লিখে পড়ে দেয়, তাহলে প্রবীরের আর কিছুই করার থাকবে না। রাগে দুঃখে ভাবনা চিন্তায় অস্থির হয়ে ওঠে প্রবীর। যে করেই হোক বাধা দিতেই হবে চন্দ্রকান্তকে। কিন্তু কেমন করে বাধা দেবে সেটাই একটা মস্ত প্রশ্নবোধক চিহ্ন হয়ে তার চোখের সামনে ভাসতে থাকে। খুনি কে? প্রবীর, সাবিত্রী, সত্যি সরকারের মধ্যে কেউ, নাকি বাইরের কোনো লোক কিংবা চন্দ্রকান্তর ব্যবসা প্রতিষ্ঠানের অন্য কোনো ব্যক্তি অথবা তার বাড়ির চাকরদের মধ্যে কেউ? তবে খুনি যেই হোক, খুব হুঁশিয়ার লোক সে। কোনো প্রমাণই সে রেখে যায়নি। তদন্তকারী পুলিশ অফিসার অসহায়। আপ্রাণ চেষ্টা করেও সে খুনির হদিশ করতে পারলে না, কিংবা খুনের উদ্দেশ্য সম্পর্কে পারলে না কোনো সিদ্ধান্তে পৌঁছাতে। তবে এটা স্পষ্ট, খুনের উদ্দেশ্য কোনো কিছু চুরি করা নয়, কারণ বাইরের ঘরের দামি জিনিসপত্র এমনকি স্টিলের আলমারিটার গায়েও খুনি হাত দেয়নি। তবে কি চন্দ্রকান্ত যাতে তার বিষয় সম্পত্তি সাবিত্রীকে লিখে দিতে না পারেন, তারই জন্যেই হত্যা? তাহলে তো দায়ী হতে হয় প্রবীরকে। বাপকে হত্যা করেছে ছেলে, কিংবা প্রবীর কোনো ভাড়াটে লোককে দিয়ে এই কাজ করিয়েছে। অসম্ভব নয়, কিন্তু তেমন প্রমাণ কোথায়? অথবা এমনও তো হতে পারে সাবিত্রী ষড়যন্ত্র করে অন্য কাউকে দিয়ে এই কাজ করিয়েছে। তার আসল পরিচয় চন্দ্রকান্তর কাছে প্রকাশ হয়ে পড়ায় সে হয়তো আশঙ্কা করছিল চন্দ্রকান্ত ক্রুদ্ধ হয়ে তাকে সম্পূর্ণ বঞ্চিত করবেন। তাই চন্দ্রকান্তকে সরিয়ে দিয়ে সেই সম্ভাবনাটাকে বিনষ্ট করা হয়েছে। বংশ পরিচয়ে তার যাই হোক না কেন, আইন মতে চন্দ্রকান্তের বিধবা বলে কিছু প্রাপ্যতার হবেই। তাই যদি হয়, তাহলে সাবিত্রীর এই আচার আচরণ সবটাই কি কেবল অভিনয়? চিঠিতে চন্দ্রকান্ত যাই লিখে থাকুক না কেন, শক্তি সরকারকেও কি সন্দেহের বাইরে রাখা চলে? এমনও তো হতে পারে যে চন্দ্রকান্ত যে তাকে নির্দোষ প্রতিপন্ন করে থানার বড়বাবুর কাছে চিঠি লিখছিলেন, এ কথা না জেনে কেবলমাত্র আক্রোশ বশে সে তাকে হত্যা করেছে, কিংবা অন্য কাউকে দিয়ে করিয়েছে। হতে পারে অনেক কিছুই, কিন্তু প্রমাণের অভাবে কোনো সন্দেহই থোপে টিকবে না। কাজেই এ ধরনের ঘটনায় পুলিশ যা করে থাকে, তদন্তকারী অফিসারও তাই করবার জন্যে প্রস্তুত হচ্ছিল। আনডিরেক্টেড মামলা হিসাবে তদন্তের পরিসমাপ্তি ঘটাতে তৈরি হচ্ছিল। ঠিক এমনই সময়, না হত্যাকারী ধরা পড়েনি, কিংবা তাকে শনাক্ত করাও যায়নি। শক্তি সরকার আদালতের কাছে দরখাস্ত করে আবেদন জানালো যে চন্দ্রকান্তর সেই চিঠির পরিপ্রেক্ষিতে তহবিল তছরূপের মামলার ওপর জবনিকা ফেলে তাকে যেন রেহাই দেওয়া হয়। অবদান যথার্থ। অভিযোগকারী নিজে যেখানে অভিযুক্তকে নির্দোষ বলেছেন, সেখানে অভিযুক্তকে বিচারের জন্য আদালতে পাঠানো সম্পূর্ণ অর্থহীন। বিশেষ করে অভিযোগকারী যেখানে বলেছেন যে ব্যাপারটা হিসেবপত্রের গরমিল ছাড়া আর কিছুই নয়। চন্দ্রকান্ত নিজের হাতে লিখেছেন সেই চিঠি। লেখা শেষ হবার আগেই নিহত হলেন তিনি। প্রবীর ও সাবিত্রী দুজনেই স্বীকার করেছে যে ওই লেখা চন্দ্রকান্তের নিজের। তবুও কিন্তু পুলিশ সরাসরি তহবিল তছরূপের মামলা খারিজ করে দিতে পারে না। নিয়ম রক্ষার জন্যে চিঠিটা একবার হাতের লেখার বিশেষজ্ঞ কণ্ঠধরের কাছে পাঠাতে মনস্থ করে। বিশেষজ্ঞ কণ্ঠধরের আসল নাম বাণী কণ্ঠধর, কিন্তু পুলিশ ও আইন আদালত মহলে তিনি ওই নামে বিখ্যাত। চন্দ্রকান্তর বাড়ি থেকে জোগাড় করা হয় তার নিজের হাতে লেখা কিছু কাগজপত্র, এবং সেই কাগজপত্র ও চিঠিটা তারা পাঠিয়ে দেয় বিশেষজ্ঞের কাছে। কাগজ কলমে বিশেষজ্ঞের সম্মতিটুকু পেলেই মামলা খারিজ করতে আর কোনো আপত্তি থাকবে না তাদের। বিশেষজ্ঞের মতামতের জন্যে অপেক্ষা করতে থাকে তদন্তকারী পুলিশ অফিসার, আর আশায় আশায় থাকে শক্তি সরকার। এতদিনে তার দুর্ভোগের অবসান হতে চলেছে। প্রায় মাসখানেক পরে কণ্ঠধরের কাছ থেকে যে রিপোর্ট এলো, তা দেখে তদন্তকারী অফিসারের তো চক্ষু স্থির। বলছেন কি ভদ্রলোক?
চন্দ্রকান্ত যখন নিজের রাইটিং প্যাডে থানার বড়বাবুকে চিঠি লিখছিলেন, ঠিক সেই মুহূর্তে আততায়ীর হাতে তার মৃত্যু ঘটে। তার দেহের রক্তে চিঠিখানার একটা দিক ভিজে গিয়েছিল। প্রবীর, সাবিত্রী, শক্তি সরকার, এমনকি চন্দ্রকান্তর ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেকেই বলেছে যে হাতের লেখা স্বয়ং চন্দ্রকান্তর। আর কণ্ঠধর কিনা বলছেন যে ওই লেখা নাকি জাল। চন্দ্রকান্তর হাতের লেখা নকল করে নাকি ওই চিঠি লেখা হয়েছে। তাহলে কি কণ্ঠধরের ভুল হয়েছে? কিন্তু তা কি করে সম্ভব? কণ্ঠধরের মতো ব্যক্তির ভুল হওয়া তো একটা রীতিমতো অবিশ্বাস্য ব্যাপার। তাহলে থানার তদন্তকারী অফিসার তো কোন ছাড়, কণ্ঠধরের খোদ সহকারী কাম শিক্ষানবিশ রজত পর্যন্ত এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। রজত সোজাসুজি জিজ্ঞেস করে বলেছিল কণ্ঠধরকে, আচ্ছা স্যার, লেখা দুটোর মধ্যে এত মিল থাকা সত্ত্বেও আপনি বলছেন যে চিঠিটা জাল? হ্যাঁ বলছি, ভালো মতো দেখতে পারলে তুমিও এই কথাই বলতে। আচ্ছা স্যার, চন্দ্রকান্ত নিজের লেখা ও সেই রক্তমাখা চিঠি, এই দুটোর মধ্যে কোথায় আপনি গরমিল পেয়েছেন? কোথাও নয়। তাহলে প্রতিটি অক্ষরের মধ্যেই মিল রয়েছে? হ্যাঁ, প্রতিটি অক্ষরের চেহারায় মিল রয়েছে। তোই মিল, এবং কোথাও কোনো গরমিল নেই। এরপরেও আপনি কি করে বলছেন যে চিঠি লেখাটা জাল? আবার একটু হাসেন কণ্ঠধর, তারপর বললেন, বলছি এই জন্য যে চেহারার মিল কোনো মিলই নয়। যে জাল করেছে সে খুব বুদ্ধি খাটিয়ে চন্দ্রকান্তর লেখার মতো করে চিঠিখানা লিখেছে। কোথাও এতটুকু ভুল ত্রুটি ঘটেনি? না, অক্ষরগুলোর চেহারায় কোথাও কোনো ভুল করেনি সেই জালিয়াত। তাহলে কি দেখে আপনি বলছেন যে চিঠির লেখাটা জাল? একটু সময় চুপ করে থাকেন কণ্ঠধর, তারপর তার স্বভাবসিদ্ধ মৃদু কণ্ঠে বললেন, মন দিয়ে শোনো, অক্ষরগুলোর চেহারার মিলের কোনো দামই নেই এখানে। দেখতে হবে অক্ষরগুলো চরিত্রে মিল আছে কিনা। বলতে বলতে কণ্ঠধর নিজের ফাইল থেকে পরের পৃষ্ঠার ছবিখানা বের করে রজতের সামনে ফেলে দেয়। ছবিখানার ওপর খানিকক্ষণ দৃষ্টি বুলিয়ে নিয়ে অসহায় ভঙ্গিতে রজত কেবল তাকায় কণ্ঠধরের দিকে। মৃদু হেসে কণ্ঠধর বলতে থাকেন, বুঝতে পারলে তো? আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি ছবিটা। এক চিহ্নে অ, স, ল, প, ক, তালিবেশ, এই 6টি অক্ষর রয়েছে। এই অক্ষরগুলো ঠিক তেমনই চেহারায় পাওয়া গেছে সেই রক্তমাখা চিঠিখানার মধ্যে। চিঠির যেইখানে এই অক্ষরগুলো রয়েছে সেখানেই তারা ঠিক এই একইভাবে রয়েছে। ছবির দ্বিতীয় চিহ্নেও দেখো সেই অ, দন্তেশ, ল, প, গ, তালবস্য অক্ষর 6টি রয়েছে। এগুলো পাওয়া গেছে চন্দ্রকান্তের নিজের লেখার মধ্যে। সর্বত্র একইভাবে রয়েছে তারা। এবার বলো তো, এই 1 ও 2 এর চেহারায় কোনো গরমিল দেখতে পাচ্ছ কিনা? না স্যার, কোনো গোলমাল নেই, হুবহু এক। হ্যাঁ, ঠিক তাই, চেহারায় তারা এক। এ থেকে সাধারণের এই ধারণাই হবে যে 1 ও 2 এর লেখক একই ব্যক্তি। অক্ষরের চেহারাই লোককে চিনতে সাহায্য করে। চন্দ্রকান্ত স্ত্রী, পুত্র, কর্মচারীরাও সেই ধারণা বসেই বলেছিল যে ওই রক্তমাখা চিঠির লেখক চন্দ্রকান্ত স্বয়ং। কেবল তাই নয়, যে অবস্থায় ওই চিঠি পাওয়া গেল, অর্থাৎ চিঠি লিখতে লিখতে তিনি আততায়ীর গুলিতে নিহত হলেন এবং তার দেহের রক্তে চিঠিটা ভিজে গেল, এই অবস্থাটাই চন্দ্রকান্তর নিজের লেখা বলে ওই চিঠিটাকে চিহ্নিত করতে অনেকটাই সাহায্য করেছে। কিন্তু সাধারণে ভুল করেছে বলে বিশেষজ্ঞ তো ভুল করতে পারে না। তুমি বিশেষজ্ঞ হতে চলেছ, তোমাকে সাবধান হতে হবে। অক্ষরের চেহারায় ভুললে তোমার চলবে না। তোমাকে দেখতে হবে অক্ষরগুলোর চরিত্র। চরিত্র বলতে আপনি কি বোঝাতে চাইছেন স্যার? বোঝাতে চাইছি অক্ষরগুলোর বৈশিষ্ট্য, অর্থাৎ কিভাবে ওগুলো লেখা হয়েছে। মনে রাখবে, 1 হচ্ছে রক্তমাখা চিঠির অক্ষর, আর 2 হচ্ছে চন্দ্রকান্তর নিজের লেখার অক্ষর। 1 ও 2 একে এনলার্জ করে নিচে লম্বালম্বি সাজানো হয়েছে। খালি চোখে 1 ও 2 একই রকম মনে হলেও মাইক্রোস্কোপের নিচে রাখলে এদের চরিত্র আসল, অর্থাৎ লেখার ধরনটা বোঝা যাবে। কণ্ঠধর চুপ করতেই রজত ঝুঁকে পড়ে লেখাগুলো মনোযোগ দিয়ে দেখতে দেখতে
হঠাৎ বলে ওঠে, হ্যাঁ স্যার, এবার যেন এদের মধ্যে একটু তফাৎ বুঝতে পারছি। বলো তো কি তফাৎ আছে? সামান্য কেশে গলাটা সাফ করে বলতে থাকে রজত। এই 1 নম্বর লেখক অর্থাৎ রক্তমাখা চিঠির লেখক লিখেছেন সাধারণভাবে, অর্থাৎ আগে গোল্লা করে তারপর আখড়ি। 2 নম্বর লেখক মানে চন্দ্রকান্তবাবু নিজে উল্টো দিক থেকে অর্থাৎ লেজ থেকে 1 টানে লিখেছেন। 1 নম্বর লেখক 1 টানে লিখেছে, কিন্তু 2 নম্বরে চন্দ্রকান্তবাবু নিজে মাঝখানে থেমে আড়ি দিতেন। তবে ও কি, থামলে কেন? ভালো করে দেখে বলো দুটোর মধ্যে কি তফাৎ। মাইক্রোস্কোপের নিচে অনেকক্ষণ ধরে পরীক্ষা করেও কিছু বুঝতে না পেরে রজত হতাশ চোখে তাকাতেই কণ্ঠধর হেসে বললেন, 1 হচ্ছে সাধারণভাবে গোল্লা দিয়ে শুরু, আর 2 শুরু হচ্ছে উল্টোভাবে আঁকড়ি দিয়ে। ঠিক ঠিক, 1 পয়ের 1 টানা লেখা, মাঝখান থেকে 2 বারে, আর তালিবর্ষ বাঁ দিকে গোল্লাটা ছোট, ডান দিকেরটা বড়। কিন্তু 2 মাঝখান থেকে 2 টানে লেখা, 1 টানে, আর তালিবর্ষর বাঁ দিকের গোল্লা বড় আর ডান দিকেরটা ছোট। রাইট, লক্ষ্য করে দেখো, অক্ষরের এই বৈশিষ্ট্য সর্বত্রই একই রকম, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলোই লেখকের হ্যাবিট অর্থাৎ স্বভাব। রজত লেখাগুলোর ওপর চোখ রেখে হেসে বলল, তবে তো দেখছি 1 এবং 2 সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, তাহলে 1 লেখক 2 অর্থাৎ চন্দ্রকান্তবাবুর লেখা হুবহু নকল করেছে। নিশ্চয়ই। কিন্তু নকল করার সময় এই ভুলগুলো করলো কেন? কারণ নকল যে করে সে সর্বদাই লেখার অর্থাৎ অক্ষরগুলোর চেহারার দিকে নজর দেয়। তাছাড়া খালি চোখে লেখার ঢং যেমন ভাবে দেখায় সেও তা সেইভাবেই নকল করতে চেষ্টা করে। কিন্তু চেহারাই যে সব নয়, চরিত্র বলেও যে লেখার কিছু আছে তা তো সে জানে না, তাই এই ভুলটা। তাহলে ওই রক্তমাখা চিঠিখানা চন্দ্রকান্তবাবুর নিজের লেখা নয়? নিশ্চয়ই না, কেউ নকল করে রক্ত মাখিয়ে মৃতদেহের কাছে ফেলে রেখেছে। এমনও হতে পারে হত্যাকারী চিঠিটা সঙ্গে করেই এনেছিল। তাহলে রক্ত? একটু সময় চিন্তা করেন কণ্ঠধর, তারপর বললেন, হত্যাকারী যে চন্দ্রকান্তকে গুলি করে তার দেহের রক্ত চিঠির গায়ে মাখিয়ে রেখে চলে গেছে এতটা ঠিক ভাবতে পারছি না। তবে এমনও হতে পারে চিঠিটা চন্দ্রকান্তকে দেওয়া হয়েছিল পড়তে, তিনি যখন সেটা পড়ছিলেন তখনই তাকে গুলি করা হয়। কিংবা এমনও হতে পারে চিঠিটা নিয়ে আসার সময় হত্যাকারী ওর গায়ে অন্য কোনো জীবের রক্ত মাখিয়ে এনেছিল। দারুণ বুদ্ধি তো লোকটার। হাতের ফাইলটা বন্ধ করতে করতে কণ্ঠধর বললেন, যাকগে, এইসব চিন্তা তদন্তকারী অফিসারের, এসব নিয়ে আমাদের জল্পনা করার প্রয়োজন নেই। আমরা কেবল বলছি যে চিঠিটা চন্দ্রকান্তর নয়, এটা জাল। হাতের লেখার বিশেষজ্ঞদের এই অভিমতের পরে হত্যাকারীকে চিহ্নিত করতে বিশেষ বেগ পেতে হয়নি তদন্তকারী অফিসারের। এই চিঠির উদ্দেশ্য তহবিল তছরূপের মামলা থেকে নিজের অব্যাহতি, সেই চেষ্টাই করেছিল শক্তি সরকার। তাছাড়া সাবিত্রীর ওপর প্রতিশোধ নিতে গিয়ে তার আসল পরিচয়ও ফাঁস করে দিয়েছিল। 1 ঢিলে 2 পাখি। তবে উদ্দেশ্য সফল হয়েছিল শক্তি সরকারেরই। তার বিরুদ্ধে তহবিল তছরূপের মামলা স্বাভাবিক কারণেই খারিজ হয়ে গিয়েছিল, কারণ হত্যার অপরাধে ফাঁসির হুকুমের পরে তো আর তহবিল তছরূপের মামলা চলে না।